ভিতরে একটা সুন্দর আঁচড় ধরে দেয় যে মানুষের মনে থাকে। তোমরা একটু লক্ষ্য করো আমাদের ছবিটা। সাম কমন প্রিপোজিশন ইউজড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিছু কমন প্রিপোজিশন আছে যেগুলো ব্যবহৃত হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে। এই কমন প্রিপোজিশন গুলো কি কি দেখো, এখানে একটা আছে। দেখো ছবিটা দেখে বোঝা যাচ্ছে একটা টেবিলের উপর একটা কি খরগোশ, তাই না? তাহলে উপরে ইংরেজি জি, কি? ওয়ান। উপরে ইংরেজি অন কি? ওয়ান। যার অন বাংলা হচ্ছে উপরে। উপরে। হ্যাঁ, তুমি লিখবা অন ইকুয়াল টু উপরে, এভাবে লিখবা, মানে এর এর অর্থগুলো। এরপরে দেখো এটা কি, এটা পাশে আছে, দেখো একটা স্কোয়ারের পাশে একটা গোলাকার চিহ্ন, তাই না? এখানে কি বাই, বাই মানে কি? পাশে, তাই না? আবার জি দেখো এই যে এই পিকচারটা দেখে কি বুঝাচ্ছে? এটা কি উপরে না? জি স্যার। এটা উপরে হলে এটা হবে কি ওয়ান। স্যার টাচ করা বুঝাইলে অন হবে। হ্যাঁ, টাচ করা বুঝালে অন হবে। দেখো সাম কমন প্রিপোজিশন ইউজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজে আরো কিছু উদাহরণ। এটা দেখো ভিতরে আছে, তাই না? ভিতরে আছে কিন্তু হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, সুতরাং এটা হবে কি ইন। কিন্তু ভিতরে যখন দেখা যাবে না, মানে একদম আন্ডার, মানে তোমার চারপাশে, যেমন আমি একটা রুমের ভিতরে আছি, আই এম ইন দ্য রুম। যখন আমি বাইরে থাকবো, আই এম আউট অফ দ্য রুম। দেখা যাচ্ছে ভিতরে বুঝাতে কি ইন, আর বাহিরে বুঝাতে কি আউট। আউট। এখন দেখো এই যে ভিতরে, এরপর দেখো এটা কিন্তু নিচে। নিচে ইংরেজি কি? স্যার আন্ডার। বিলো। বিলো, বিলো মানে নিচে, আন্ডার মানেও নিচে। যখন তুমি দেখবা যে একটা সারাউন্ডিং এরিয়াটা উন্মুক্ত, ফাঁকা, যেমন গাছের নিচে বুঝাতে কি বুঝাচ্ছে? আন্ডার। এখানে কিন্তু ফাঁকা, কোনো শেডের নিচে বুঝাতে কি আন্ডার। কিন্তু দেখা যাচ্ছে কি, তোমার দেখা যাচ্ছে কি একটা পুকুর, পুকুরের তলদেশে যদি পানি থাকে, ওটাও কিন্তু নিচে চলে যায় পানি, ওটা হবে বিলো। ওটা হবে কি বিলো। আবার তুমি একটা ব্যাগ, একটা ব্যাগের ভিতরে যদি তুমি একটা কয়েন রাখো, কয়েন রাখে কি ওই ব্যাগের কি একদম তলা দিতে চলে যায় না, নিচের দিকে চলে যায় না কয়েন বা টাকার কয়েন? জি হ্যাঁ, তখন ওটা কি হবে? ওটাও বিলো হবে। তবে আন্ডার বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যে সারাউন্ডিংটা দেখা যাবে। তোমার কাছে কি ক্লিয়ার বিষয়টা, আন্ডার জিনিসটা কি? স্যার, আন্ডার এখানে আমি যে জিনিসটা বুঝতে পারতাছি, আমি আপনাকে বলি যে কোন পদার্থ ধরেন ওইটার নিচে আছে, যেমন ওই খরগোশটা ওই টেবিলটার নিচে আছে, কিন্তু টেবিলটার যে মাথাটা ওইটা খরগোশের সাথে টাচ করে নাই, উঁচুই আছে। নিচে চলে যায়, তলা নিচে চলে যায়, ওটা হবে বিলো। যাই হোক, আমরা পরবর্তীটা দেখি। দেখো এইখানে যখন গোল গোল যে বৃত্তটা সূর্যের মতো একটা ছবি দেখতেছো, এটা কিন্তু চারপাশে কি ঘেরা না, আটকানোর ভিতরে না? এই জন্য এটা হবে কি ইন হবে হ্যাঁ না আন্ডার হবে? স্যার, এটা তো ইন হবে। ইন হবে। পরেরটা দেখো, এটা দেখো স্পর্শ করতেছে না, ঠিক না? এটা কি হবে? হ্যাঁ, কি হবে বলো তো? আপ হবে। আপ আপ। হবে না। আপ হবে না, এটা উপরে ঠিকই, উপরে ঠিকই, কিন্তু উপরের ইংরেজি কিন্তু একটা অন, যেখানে টাচ করলো। আর আপ আর একটা জিনিস, এটা হচ্ছে দেখো টাচ করেনি, গতি, মানে উপরে আছে কিন্তু টাচ করেনি। যখন টাচ না করবে তখন এটা হবে কি ওভার, আনটাচড। বুঝছো তো? হ্যাঁ, স্পর্শ না করলে সেটা উপরে বুঝালে ওভার হবে। এবার দেখো দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস, দেখো দুইটা বক্সের মধ্যে আছে, তাহলে মধ্যে ইংরেজি কি ইন। কিন্তু এই মধ্যে এখানে কিন্তু ইন হবে না, নো। এখানে দেখো দুইটা জিনিসের মধ্যে যখন বুঝাবে, যেমন ইন মানে কিন্তু মধ্যে, আমরা একটু আগে দেখলাম। আবার যখন এরকম দুটো জিনিসের মধ্যে থাকবে, যেমন তুমি তুমি হচ্ছে সোনালী, তুমি যদি ফারিয়া এবং আলিয়ার মাঝখানে থাকো, তখন তোমার ইংরেজিটা হবে সোনালী ইজ বিটুইন। কি হবে? সোনালী ইজ বিটুইন ফারিয়া এন্ড আলিয়া। ফারিয়া এবং আলিয়ার মধ্যে। আন্ডারস্ট্যান্ড? বিটুইনের ব্যাপারটা কি বুঝতে পারছো? দুইজনার বা দুটো জিনিসের মধ্যে যদি হয়, দুইজনার মধ্যে যদি বিভক্ত করে হয়, তখন আসবে কি বিটুইন। দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে বুঝালে বিটুইন। আবার দেখো এখন এইখানে কি হবে? বিটুইন হবে না ওভার হবে না অন হবে? কে বলবা বলো তো? স্যার ওভার হবে।
ওভার হবে। সোনালী বলো। আমি তো বললাম স্যার ওভার হবে। আনিন কি ওভার হবে? আনিন বলো এই ছবিটা কি হবে? অন হবে না ওভার হবে? আনিন ওভার হবে স্যার। ওভার হবে, গুড। এটা হবে ওভার, যেহেতু এখানে কি স্পর্শ করছে না, পিকচারটা আপেলটার উপরে আছে। জাস্ট আমি ছবি আসলে তোমরা হয়তো ভাবতে পারো স্যার আমরা তো সব সময় এমন ভাবে প্রিপারেশন করছি ডাইরেক্ট মুখস্থ, কোনো ছবি টবি দেখে নাই। ছবিগুলো নিয়ে আসার প্রধান কারণ হচ্ছে মানুষ কিন্তু অনেকটা যা দেখে সেভাবে অনুকরণ করে। আর প্রিপোজিশন এমন একটা বিষয় আলোচনা যা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এটা একটু লাইভ তোমাদের ছবির মাধ্যমে বুঝাচ্ছি যাতে তুমি একদম ক্লিয়ার বুঝতে পারো। যেমন পরবর্তীটা স্যার দেখো। এমন ভাবে বুঝালে হয়তো এরপরে আর প্রিপোজিশন বোঝানোর কোনো প্রয়োজন হবে না, আপনি যেভাবে বুঝাইতেছেন। গুড, হ্যাঁ হ্যাঁ আসলে বিষয়টা তাই। যেমন ধরো এইখানে দেখো এই যে র্যাবিটটা আছে, খরগোশটা আছে, এই খরগোশটা বক্সের কি একদম পিছনে না? দেখো দেখা যায় পিছনে, একটু দেখা যাচ্ছে, কিন্তু তোমার যদি এটা এই পিছনে ইংরেজিতে বিহাইন্ড, পিছনে ইংরেজি কি বিহাইন্ড, বিহাইন্ড একটা Behind. প্রিপোজিশন। যেমন দ্য রাবিট ইজ বিহাইন্ড দ্য বক্স, দেখছো বিভার দিয়ে আমি বাক্য বানায় দিলাম, হ্যাঁ পিছনে, এই যে পিছনে। দেখো এটা আবার সামনে চলে আসছে র্যাবিটটা, তাই না? এখন সামনে ইংরেজি হচ্ছে কি ইন ফ্রন্ট অফ, সামনে ইংরেজি কি ইন ফ্রন্ট অফ। সামনে ইংরেজি কিন্তু আর একটা আছে, সেটা হচ্ছে বিফোর, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা বলো তো দেখি এখন, ইয়ে বলো, আলিয়া বলো, ইন ফ্রন্ট অফ এটা কি প্রিপোজিশন? কেউ বলবে না। প্রিপোজিশন কয় প্রকার আলিয়া জানো? না স্যার। জানো না? আচ্ছা। ফারিয়া জানো প্রিপোজিশন কয় প্রকার? 5 প্রকারের। ইয়ে জানো? আর সোনালী জানো প্রিপোজিশন এটা কি প্রিপোজিশন হবে বলো তো সোনালী? এটা ইন ফ্রন্ট অফ কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন। কম্পাউন্ড মানে মানে কয়েক, দুটা প্রিপোজিশন থাকবে, একটা নন প্রিপোজিশনাল ওয়ার্ড থাকবে, তাই না? এই যে ফর্মটা। থ্যাংক ইউ সোনালী। কম্পাউন্ড প্রিপোজিশন হবে না স্যার? জি জি জি। এখন দেখো আলিয়া তুমি এই প্রশ্নটার উত্তর দিতে পারলা না, তুমি তো অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ক্লাস মিস করার উপকারিতা কি বুঝতে পারছো আলিয়া? আলিয়া তুমি গত ক্লাস করোনি, তোমার ক্লাস, হ্যাঁ good। তাহলে দেখো এটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন, এগুলো তোমাদের ইউনিভার্সিটির কোশ্চেন গুলোতে আসে। দেখো সামনে, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। এরপরে দেখো, এখন বলো এই যে আমরা একটা ছবি দেখতেছি, এইটা কি কি হবে? বিহাইন্ড হবে না ইন ফ্রন্ট হবে? কে বলবা? রোমান বলো। স্যার বিহাইন্ড হবে। বিহাইন্ড, Behind. বিহাইন্ড, গুড। দেখো আমরা এখানে অ্যান্সারটা বিহাইন্ড হলো। তারপরে এখন এইটা কি হবে? খুব ইজি কোশ্চেন। ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ হবে। হ্যাঁ ইন ফ্রন্ট অফ। দেখো এইখানে দেখো আমরা নিচে দেখতে পাচ্ছি একটা সবুজ চিহ্ন, আমরা ধরে নেই এটা একটা পৃথিবীর মনে করো অংশ, না পৃথিবী সবুজ। এখন দেখো অনেক উপরে কিন্তু চাঁদ মামা আছে নাকি? অনেক উপরে আছে না? এটা উপরে, বাট উপরেটা কি অনেক উপরে। এই উপরে ইংরেজি কিন্তু আমরা অন দেখলাম, আবার ওভার দেখলাম, পরে দেখলাম। আবার এই উপরে থাকলে কি এই চাঁদটা কিন্তু একটা সারফেসের মধ্যে আছে। কিরকম সারফেস বলতো? বিশ্ব ব্রহ্মাণ্ড, হ্যাঁ বিশ্বের মধ্যে একটা সারফেসের মধ্যে আছে, তাই না? বলতো এটা কিন্তু একটা সারফেসের মধ্যে আছে। যেহেতু এটা একটা সারফেসের মধ্যে আছে এবং অনেক উপরে আছে, সেহেতু এটা হবে কি অ্যাবাভ। কি হবে? অ্যাবাভ মানে অনেক উপরে। খেয়াল করছো? তাহলে অনেক উপরে বুঝাতে আমরা কি আনবো? অ্যাবাভ। উপরে, উপরে জিনিসটা যখন অনেক, তাহলে একটা দেখলাম স্পর্শ করবে অন, আর একটা দেখলাম স্পর্শ করবে না ওভার, আর একটা দেখলাম কি অনেক উপরে, উপরে। হ্যাঁ স্পর্শ করবে না কিন্তু ব্যাপারটা অনেক উপরে। যেমন তুমি যদি বলো দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপর ঘুরছে, তাই না? তাই না? তাহলে এটা এখানে কিন্তু স্পর্শ করতেছে না। আবার দেখো দ্য ক্যাপ ইজ অন মাই হেড, টুপিটা আমার মাথার উপর, তাই না? এখানে কিন্তু টুপিটা স্পর্শ করতেছে। আবার তুমি খেয়াল করে দেখো
যখন যদি বলা যায় দ্য মুন ইজ অ্যাবাভ আওয়ার হেড, আমাদের মাথার উপরে, তাই না? অ্যাবাভ দ্য বিল্ডিং, বিল্ডিং এর উপরে, অ্যাবাভ দ্য ফিল্ড, ফিল্ডের উপরে, অ্যাবাভ দ্য ট্রিজ, গাছের উপরে। এই অনেক উপরে যখন তুমি প্যাটার্নটা নিয়ে আসবা তখন আনবা কি বলতো? প্রিপোজিশন। আচ্ছা দেখো, প্রিপোজিশনের কথা শুনলেই কিন্তু তোমাদের একটা কথা মনে পড়ে যে প্রিপোজিশন মানে একটা যন্ত্রণাদায়ক ক্লাস, এটা বুঝো না। কিন্তু আজকের ক্লাসটা দেখে কি তোমরা একটু মজা পাচ্ছ কিনা বলো তো? আলিয়া বলো, মজা পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আফরোজা? স্যার এমনি ক্লাসে তো প্রিপোজিশন শুধু মানে খাতার মধ্যে উঠাই, কিন্তু এইটা স্যার মানে ইমেজ আকারে স্যার বুঝাইতেছেন তো এই জন্য অনেক ভালো লাগতেছে। অনেক ভালো। আর সোনালীর কাছে একটু শুনি, জি তোমার কাছে মানে কেমন লাগতেছে এই যে পিকচারের মাধ্যমে? স্যার, আমার তো কোনো ভাষাই না, আমি তো ফার্স্ট টাইমই বলছি স্যার যে এরপরে আর মানে এটা বোঝানোর কোনো দরকার হবে না। অ্যাবাব, অ্যাবাব বললেই তুমি ভাববা কি অনেক উপরে। এখন এরকম ছোট ছোট বাক্য ইজ দিয়ে তোমরা করবা। ইজ দিয়ে বাক্য করা খুব ইজি, এম ইজ আর দিয়ে বাক্য করা খুব ইজি। যেমন তুমি একটা সিম্পল একটা জিনিস বিষয়টা মনে করো, অন মানে উপরে, তাহলে উপরেটা কি? যেমন দা ক্যাপ ইজ অন আওয়ার হেড, টুপিটা আমাদের মাথার উপর। তারপরে দা, আবার ওভার মানে কি? উপরে, স্পর্শ করবে না। দ্যাট মিন দ্য ফ্যান ইজ মুভিং, পাখাটা ঘুরছে। ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপরে। অথবা দ্য ফ্যান ইজ আওয়ার হেড, ওভার আওয়ার হেড। দ্য ফ্যান ইজ ওভার আওয়ার হেড, ফ্যান আমাদের মাথার উপরে। আবার দেখো দ্য মুন ইজ অ্যাবাভ আওয়ার Above, হেড, অ্যাবাভ আওয়ার হেড, আমাদের মাথার উপর। সব কিন্তু খালি একটা প্রিপোজিশনের কারণে ফিলিংসটাই চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করতে পারছো? এই জি এরপর আরেকটা দেখো, আরেকটা উপরে ইংরেজি আছে। দেখো যে ওই ছেলেটা উপরে উঠতেছে, খেয়াল করছো? টং ডং 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 করে উপরে উঠতেছে। এখন এই যে উপরে যে উঠতেছে, এই উপরে ওঠাটা কেমন? আপ। এই উপরে ইংরেজি কি হবে? আপ। এই আপ কখন আসবে? এটাও উপরে, কিন্তু যখন গতি দেখবো। যেমন উই আর গোয়িং আপ দা হিল, আমরা পাহাড়ের উপরে উঠতেছি, তাই না? গোয়িং আপ, ঠিক আছে? এই যে গোয়িং আপ মানে কি? আপ মানে কি? উপরে। হুম আবার তুমি দেখো দ্য প্রাইজেস অফ আওয়ার ডেইলি কমোডিটিস ইজ গ্রোয়িং আপ, বাড়ছে। এটা মানে কি? উপরের দিকে বাড়ছে। এখানে একটা গতি, আপ। আন্ডারস্ট্যান্ড? আপটা কোথায় ব্যবহার করবো এবার বোঝা গেল? মানে জি যেখানে আমরা দেখবো উপরে কিন্তু গতি বোঝাবে, সেক্ষেত্রে আমরা আপ ব্যবহার করব। এখন দেখো এই এই যে এই ওয়ানটা কি বলো? এই ওয়ানটা কি হবে? এখানে কি হবে? উপরে অন হবে, অন হবে। আচ্ছা এটা তো অনই হবে। এটা হন হবে। এটা কি? অ্যাবাব। দেখছো, আমি এটা চিত্র দিয়ে আরো ক্লিয়ার বুঝাই দিচ্ছি। অ্যাবাব। আবার এটা কি? ওভার। এই দেখো গাছের পাতাগুলো এই ছেলেটার কি মাথার উপরে কোনো স্পর্শ করছে? দেখছো কোনো কি স্পর্শ না, করতেছে এখানে? কাছাকাছি কিন্তু স্পর্শ করতেছে না। হ্যাঁ, এটা হচ্ছে ওভার। আবার এই দেখো মেঘ, মেঘ কিন্তু এই ঠিকই মাথার কত উপরে, অনেক উপরে। যেমন মেঘ, তারপরে রংধনু, এগুলো অনেক উপরে, স্পর্শ করতেছে না। ঠিক আছে? পরেটা দেখো যে এখানে দেখো আন্ডার। এখন আমরা দেখবো নিচে ইংরেজিটা। আন্ডার, আন্ডার মানে কি? নিচে। এখন এই আন্ডার মানে কি? নিচে। এটা হচ্ছে মুক্ত, মুক্ত জায়গা। যেমন তোমরা দেখো আন্ডার বলতে নিচে বুঝাচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা কেমন নিচে? যেমন মুক্ত, যেমন একটা যে মানে উই আর সিটিং আন্ডার এ ট্রি, আমরা গাছের নিচে বসে আছি। হ্যাঁ, এটা মুক্ত প্লেসে। আর যখন তুমি দেখবা এরকম আছে যে এখানে এই যে এটাও কিন্তু নিচে, তলদেশ, পানির তলদেশ বুঝাতে। যেমন দেখো বিলো, তখন হবে কি? বিলো। যেমন তোমাদের যদি একটা পানি অনেক সময় দেখা যায় পুকুরের নিচে চলে যায়, দা ওয়াটার ইজ বিলো দা পন্ড, পানি, পানি পুকুরটার নিচে, তলদেশে চলে যাচ্ছে। তোমরা যদি একটা কয়েন, টাকার কয়েন যদি একটা ব্যাগের ভিতরে রাখো, ওটা কি ব্যাগের নিচে চলে যায় না? বলো। হ্যাঁ, হ্যাঁ যখন নিচে চলে গেল তখন ওটা হবে দ্য কয়েন ইজ বিলো দ্য ব্যাগ, ব্যাগটার নিচে। আবার ব্যাগটা যদি তুমি চেন দিয়ে আটকায় দাও, মুখটা যদি আটকিয়ে দাও, তখন কিন্তু ওটা হয়ে যাবে কি? বিলোটা হয়ে যাবে কি? ইন। তখন হয়ে যাবে কি? ইন। মানে ইন বলতে একদম মুখ একদম পুরো মানে আটকানো আটকানো। বোঝাবে। ঠিক আছে? আর এখানে এক পাশ খোলা থাকতে পারে। এই যেমন যেমন হুম এই যে এই যে নিচে বা তলানিতে, হ্যাঁ, বা আবদ্ধ জায়গায়, এগুলো ক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করি। এখন দেখো এই যে এটা হচ্ছে ডাউন। এটা মানে কি? ডাউন, ডাউন মানে কি?
যখন নামবে, কেউ যদি নিচের দিকে নামে তখন ওটা হবে কি ডাউন, ডাউন হবে। ওকে, আচ্ছা, ডাউন হচ্ছে নিচে থাকবে কিন্তু বিষয়টা গতি বুঝাবে। তো লোকটি দরজার উপর বসে আছে। ছোট সময়, ঘড়ির সময় বুঝাতে অ্যাট ব্যবহৃত হয়। হি কেম হিয়ার অ্যাট 5 o'clock। সে এখানে 5টায় এসেছিল। দেখো 5টায় 29টিও আছে, এই জন্য আমাদের এখানে অ্যাট ব্যবহৃত হয়েছে। মূল্য বা দিক বুঝাতে অ্যাট ব্যবহৃত হয়। যেমন হি সল্ড রাইস অ্যাট টাকা 50 পার কেজি, মানে পার কেজি 50 টাকায় সে চাল বিক্রি করেছিল। তাহলে এখানে মূল্য বা দিক বুঝাতে অ্যাট ব্যবহৃত হয়। দেন শি লুক অ্যাট মি, তারপর সে আমার দিকে তাকালো। তাহলে এই অ্যাট দিয়ে আমরা মূল্য বুঝলাম, আবার এই অ্যাট দিয়ে দিক বুঝলাম। বিদ্রূপ অর্থে অ্যাট ব্যবহৃত হয়। যেমন ডোন্ট লাভ অ্যাট পোর, গরিবের দিকে হাস্যকর দৃষ্টিতে তাকিও না, মানে বিদ্রূপ। এখানে কিন্তু ডোন্ট লাভ অ্যাট পোর, গরিবকে বিদ্রূপ করো না। এখানে দেখো এই অ্যাট কি কি ক্ষেত্রে আসলো, বিদ্রূপ অর্থে আসলো, মূল্য বা দিক বুঝাতে আসলো, ঘড়ির সময় বা ছোট সময় বুঝাতে আসলো, ছোট স্থান বুঝাতে অ্যাট আসলো। তাহলে অ্যাটের আমরা কয়টা অবস্থান দেখলাম? একটা জানলাম ছোট স্থান, ছোট সময়, ঘড়ির সময়, মূল্য বা দিক বুঝাতে বা বিদ্রূপ অর্থে অ্যাট ব্যবহৃত হয়। এখানে দেখো একটা ছবি, যেখানে একটা মানুষ একটা মাঠের মধ্যে বসে আছে, একটা সার্কেল। এই জায়গাটা বড় জায়গা, এই জন্য এখানে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। ইন দ্য ফিল্ড। যেমন ইন শব্দের অর্থ এ বা অন্ত্যেষ্টিয়। যেমন বড় স্থান বুঝাতে আমরা ইন ব্যবহার করি। দ্য ম্যান সিটস ইন দ্য ফিল্ড, লোকটি মাঠে বসে আছে। মাঠে, দেখছো এখানেও কিন্তু এ বা অন্ত্যেষ্টিয় আসছে, এ বা অন্ত্যেষ্টিয়। আবার দেখো বড় সময়, কাল, মাস, সন, এগুলো মুখস্থ করে ফেলতে হবে তোমরা। দেখো যেমন হি কেম হিয়ার ইন উইন্টার, সে এখানে শীতে এসেছিল। শীতে, আবার শীত একটা কি কাল, শীতকাল, এজন্য ইন ব্যবহৃত হয়েছে। ভিতরে বা মধ্যে বুঝাতে ইন ব্যবহৃত হয়। যেমন দ্য কাপ ইজ ইন হিজ হ্যান্ড, এই কাপটা তার হাতের মধ্যে আছে, এজন্য ইন ব্যবহার হয়েছে। পেশা, ভাষা, আকার বুঝাতেও ইন ব্যবহৃত হয়। যেমন এই উদাহরণটা খেয়াল করো, দ্য ম্যান ওয়ার্কস ইন আর্মি, লোকটি আর্মিতে কাজ করে। অ্যান্ড স্পিক ইন ইংলিশ, এবং ইংরেজিতে কথা বলে। অ্যান্ড হি ইজ অল ইন ব্ল্যাক, এবং সে পুরোটা ব্ল্যাক পোশাকে আবৃত। তাহলে ইন দ্বারা কি বুঝলাম? ইন দ্বারা আমরা পেশা বুঝাতে ইন ব্যবহার করব, ভাষা বুঝাতে ইন ব্যবহার করব, আকার বা আকৃতি বুঝাতেও আমরা ইন ব্যবহার করব। আবার দেখো ইনটু, ইনসাইড, ইনটু, ইনসাইড। ইনটু মানে দেখো কি, ইনটু অর্থ এ বা অন্ত্যেষ্টিয়, বাহির থেকে ভিতরে প্রবেশ বা গতিশীলতা বুঝাতে ইনটু ব্যবহার হয়। The lady enters into the room. The lady enters into the room. লেডি, মেয়েটি, ইন্টার প্রবেশ করেছিল ইনটু দ্য রুম, রুমের মধ্যে। এখানে কিন্তু একটা গতি প্রকাশ করতেছে, এজন্য ইনটু ব্যবহার হয়েছে। মানে বাহির থেকে যখন ভিতরে যাবে তখন আমাদের ইনটু ব্যবহার করতে হবে। তাহলে ইনটু অর্থ কি? বাহির থেকে ভিতরে প্রবেশ বা গতিশীলতা বোঝায়। দ্য লেডি এন্টার্স ইনটু দ্য রুম। আবার দেখো অবস্থার পরিবর্তন বুঝাতে, যেমন ওয়াটার টার্নস ইনটু আইস, পানি বরফে পরিণত হয়। তাহলে দেখো পানিটা বরফে পরিণত হচ্ছে, তাহলে অবস্থার পরিবর্তন বুঝাতে ইনটু ব্যবহার করতেছি আমরা। অভিমুখে বুঝাতেও ইনটু ব্যবহার হয়। যেমন স্পিক ইনটু দ্য মাইক্রোফোন, মাইক্রোফোনের অভিমুখে তুমি কথা বলো, মাইক্রোফোনের অভিমুখে তুমি কথা বলো।
এখন দেখো ইনসাইড, ইনসাইড দেখো এই মেয়েটির ছায়াটা ঠিক রুমের ভিতরে আছে। আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে অবস্থান বুঝাতে ইনসাইড ব্যবহৃত হয়। যেমন দ্য শ্যাডো অফ দ্য লেডি ইজ ইনসাইড দ্য রুম। শ্যাডো, শ্যাডো মানে কি? ছায়া। অফ দ্য লেডি, মেয়েটির ছায়া, ইজ ইনসাইড দ্য রুম, রুমের ভিতরে। তার মানে যখন ভিতরে অবস্থান বুঝাবে তখন ইনসাইড ব্যবহৃত হবে। এবার দেখো এখানে একটা লোক চেয়ারের উপরে বসে আছে, তাহলে উপরে ইংরেজি কি? ওয়ান। ওয়ান, ওয়ান মানে উপরে। এখন দেখো উপরে স্পর্শ করে অবস্থান বুঝালে আমরা অন ব্যবহার করি। দ্য ম্যান সিটস অন দ্য চেয়ার, দিন বা তারিখ এর পূর্বে বসে। অন আবার কোথায় বসে? দিন বা তারিখের পূর্বে বসে। হি ওয়াজ বর্ন অন 5 জুন 1980, 1980 সালের 5 জুন সে জন্মগ্রহণ করেছিল। তাহলে তুমি একটা জিনিস দেখো যে সে, এখানে দেখলাম যে ঘড়ির সময় বোঝাতে অ্যাট ব্যবহৃত হচ্ছে, কিন্তু তারিখের ক্ষেত্রে কিন্তু আমার কি ইন ব্যবহৃত হচ্ছে, অন ব্যবহৃত হচ্ছে। তারিখের ক্ষেত্রে অন ব্যবহার হবে এবং ঘড়ির সময়ের ক্ষেত্রে অ্যাট ব্যবহার হবে। পায়ে হেঁটে বা যানবাহনে চড়া বুঝালে আমরা অন ব্যবহার করব। যেমন হি কেম অন ফুট অ্যান্ড গট অন বাস, সে হেঁটে আসলো এবং বাসে উঠলো। তাহলে দেখা যাচ্ছে গিয়ে হাঁটা অর্থেও অন ব্যবহার করলাম, আবার যানবাহনে চড়ার ক্ষেত্রেও অন ব্যবহার করলাম। দিক, বিষয়, জীবিকা, ভিত্তি বুঝাতে অন ব্যবহার হয়। যেমন দ্য ম্যান ওয়াজ অন লেফট, দ্য ম্যান ওয়াজ অন লেফট, লোকটি আছে বাঁ পাশে। অ্যান্ড ডেলিভার্ড এ স্পিচ অন ডেমোক্রেসি, সে গণতন্ত্রের উপর একটি বক্তব্য দিয়েছে। দি ম্যান লিভস অন ফার্মিং, লোকটি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। অন রং ইনফরমেশন হি ওয়াজ অ্যারেস্টেড, রং ইনফরমেশন ভুল তথ্য দিয়ে, ভুল তথ্যের মাধ্যমে সে বা ভুল তথ্যের ভিত্তিতে সে অ্যারেস্ট হয়েছিল। তোমরা খেয়াল করে দেখো যে দিক, যেমন দ্য ম্যান ওয়াজ অন লেফট, ডান দিকে সে। অ্যান্ড ডেলিভার্ড এ স্পিচ অন ডেমোক্রেসি, গণতন্ত্রের উপর সে বক্তব্য দিয়েছিল, অন ডেমোক্রেসি। তাহলে বিষয়, ডেমোক্রেসি একটা বিষয়। দ্য ম্যান লিভস অন ফার্মিং, ফার্মিং, লিভস অন ফার্মিং, ফার্মিং মানে কি? একটা জীবিকা, মানে লিভস অন, এখানে জীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে। অন রং, অন রং ইনফরমেশন হি ওয়াজ অ্যারেস্টেড, এই যে অন রং ইনফরমেশন, ভুল তথ্যের ভিত্তিতে সে অ্যারেস্ট হয়েছিল, হি ওয়াজ অ্যারেস্টেড, এখানে ভিত্তি। তাহলে অন দিয়ে আমরা কি দেখলাম? অন দিয়ে উপরে স্পর্শ করে অবস্থান বুঝালে আমরা অন ব্যবহার করব। তারিখ, দিন বা তারিখের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। পায়ে হাঁটা বা যানবাহনে চড়ার ক্ষেত্রে ব্যবহার করব। জীবিকার ভিত্তিতে দেখো অ্যাবাব মানে উপরে, অন মানে উপরে, তাহলে অ্যাবাব এবং অনের মধ্যে পার্থক্য হচ্ছে কি? আবার ওভার মানে উপরে, তাহলে এগুলো সবগুলোর মানে উপরে, তবে পার্থক্য হচ্ছে অবস্থানের দিক থেকে। যেমন অ্যাবাবটা অনেক উপরে বুঝাতে অ্যাবাব, আর একটু কম উপরে বুঝাতে ওভার। খেয়াল করে দেখো তুলনামূলক উচ্চতর স্থান বা অবস্থান বুঝাতে আমরা অ্যাবাবের ব্যবহার করি। আবার দ্য মুন ইজ অ্যাবাব দ্য রিভার, এই মুন চাঁদটা নদীর অনেক উপরে, এই জন্য আমরা এখানে অ্যাবাব ব্যবহার করেছি। তাপমাত্রা বা বয়সের তুলনা বুঝাতে আমরা কি অ্যাবাব ব্যবহার করব। যেমন টেম্পারেচার ইজ অ্যাবাব অ্যাভারেজ। আবার দে আর অ্যাবাব দ্য এজ অফ 50, দে আর অ্যাবাব দ্য এজ অফ 50, তাহলে আমরা বয়সের তুলনার ক্ষেত্রে আমরা অ্যাবাব ব্যবহার করব, তাপমাত্রার ক্ষেত্রে আমরা অ্যাবাব ব্যবহার করব, আবার তুলনামূলক উচ্চতর স্থান বা অবস্থা বুঝাতে আমরা অ্যাবাব ব্যবহার করব। ওভার, ওভারটা কি? ওভারটা হচ্ছে আন্ডারের বিপরীতে ওভার বসে। তোমরা একটু খেয়াল করে দেখো যে এইখানে এই আন্ডারটা নিচে, দেখো পানিটা ব্রিজের নিচে, ওয়াটার ইজ আন্ডার দ্য ব্রিজ। আবার ব্রিজ ইজ ওভার দ্য ওয়াটার, পানির উপরে হচ্ছে ব্রিজ। এই যে ওয়াটার, এই যে আন্ডার এবং ওভার, এর মধ্যে একটা সুন্দর রিলেশন রয়েছে। যেমন দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার,
এই ব্রিজটা কিন্তু নদীর উপরে, দেখছো স্পর্শ করেনি, এজন্য এখানে উপরে ব্যবহার হয়েছে। ইমেজ অ্যান্ড মিনিং অফ প্রিপোজিশনের ক্লাসে আমি তোমাদের ছবি দিয়ে দিয়ে বুঝাই দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। উপরে স্পর্শ করবে না, উপরে স্পর্শ করবে না, যেমন ধরো এই যে ওভার, এই যে মেয়েটা উপরে কি ছাতা আছে, খেয়াল করে দেখো, দ্য আমব্রেলা ইজ ওভার হার হেড, তার মাথার উপরে স্পর্শ করলো না। যদি স্পর্শ করতো তাহলে এটা হয়ে যেত অন। তাহলে ওভার মানে কি স্পর্শ করবে না। অ্যাবাব মানে হচ্ছে অনেক উপরে, ওভারের চেয়েও বেশি উপরে হচ্ছে অ্যাবাব। পরবর্তী দেখো আপ, এই আপ মানেও উপরে। তাহলে উপরে ইংরেজি কি জানলাম? অন, অ্যাবাব, ওভার, আপ, সবগুলো উপরে, কিন্তু অবস্থার দিক থেকে এবং সিচুয়েশনের দিক থেকে এক একটার অবস্থান এক এক রকম। যেমন উপরে যদি আমরা গতি বুঝি তখন আমাদের এই আপ ব্যবহার হবে। যেমন দে আর ক্লাইম্বিং আপ দ্য হিল, তারা পাহাড়ের উপর উঠছে, এখানে বোঝা যাচ্ছে সে একটা গতি আছে। বৃদ্ধি পাওয়া, চড়া, দাঁড় করানো বোঝালে আমরা আপের ব্যবহার করি। যেমন প্রপশন ইজ গোয়িং আপ ডে বাই ডে, দিনের পর দিন প্রপশন বৃদ্ধি পাচ্ছে। আপন, আপন মানে উপরে, তাহলে উপরের আরেকটা ইংরেজি জানলাম আপন, আপ অন। তাহলে দেখো সেটা কি, পদমর্যাদার উপরে বুঝাতে আমরা আপন ব্যবহার করি। যেমন ধরো হেডমাস্টার ইজ আপন আওয়ার টিচার, হেডমাস্টার আমাদের শিক্ষকের উপরে, সকল শিক্ষকের উপরে হেডমাস্টার, পদমর্যাদার উপরে। আবার অন্তু, এই অন্তু মানে উপরে, এই উপরে মানে কি নিচ থেকে উপরে বুঝালে, কোনো কিছু নিচ থেকে যখন উপরে যাবে বা অভিমুখী বা দিকে যাবে তখন অন্তু ব্যবহার হয়। যেমন দ্য টিচার মুভ দ্য বুক অনটু দ্য সেকেন্ড সেলফ এন্ড ওয়েন, মানে শিক্ষক বইগুলোকে সেকেন্ড সেলফে তুললো, মানে তুলে দিল, যখন ফার্স্ট সেলফ থেকে সেকেন্ড সেলফে তুলে দিল, এটা হচ্ছে এই ক্ষেত্রে অন্ত ব্যবহৃত হবে। দেখো অন্তর ব্যবহার তোমরা কিন্তু আগে জানতা না, এখানে দেখো আমি আলোচনা করি। দেখো এখানে আরেকটা উদাহরণ, যেমন দেখো আন্ডার, এই যে মেয়েটা কিন্তু ছাতার নিচে, তাহলে আমি তোমাদের কিন্তু একটা ওভার এবং আন্ডারের মধ্যে একটা রিলেশন দেখিয়েছিলাম। ওভার মানে উপরে, যেখানে স্পর্শ করবে না, আন্ডার মানেও নিচে, স্পর্শ করবে না, উপরে একটা শেড থাকবে, একটু শেড থাকবে। যেমন ধরো আন্ডার মানে নিচে বা কভার, এখানে কভার বলতে মানে ঢেকে রাখা। যেমন ধরো কোনো কিছুর নিচে অবস্থান বুঝালে, যেমন ছাতার নিচে মেয়েটি, তাহলে কি দ্য গার্ল ইজ আন্ডার দ্য আমব্রেলা, মেয়েটা ছাতার নিচে আছে। কারো অধীনে বুঝালে, বয়সে ছোট বা আয়ের দিক থেকে কম বুঝালে, যেমন ধরো হি ইজ আন্ডার 18, তার বয়স 18 বছরের নিচে, তাহলে আমার বয়সের নিচে, তাই না, বয়সের ছোট। ওয়ার্কস আন্ডার মি, সে আমার অধীনে কাজ করে। তাহলে আন্ডারটা আমরা দেখতেছি কোনো কিছুর নিচে অবস্থান বুঝে না আমরা আন্ডার ব্যবহার করব। আবার আন্ডার কোথায় ব্যবহার করব? হ্যাঁ, বয়সে ছোট বুঝালে আন্ডার ব্যবহার করব, এবং কারো অধীনে বুঝালেও আন্ডার ব্যবহার করব। এইখানে তোমরা একটা খেয়াল করো, এইটাও কিন্তু একটা নিচে বুঝাচ্ছে, খেয়াল করো, এটা পুকুর এবং পুকুরের একেবারে তলদেশে পানি, এটাও নিচে নিচে নেমে গেছে, পানিটা পুকুরের নিচে নেমে গেছে। এখন এই পুকুরের নিচে দেখো এখানে উপরে কি কোনো শেড আছে? দেখো পুকুরটার উপরে কি কোনো শেড আছে? যেমন এই ছাতা একটা শেড আকারে, মেয়েটার নিচে, মেয়েটা ছিল নিচে, ছাতাটা ছিল উপরে, তাহলে ছাতাটা হচ্ছে ওভার আর মেয়েটা হচ্ছে নিচে। আর এখানে দেখো উপরে কিছু নাই, সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার হবে? বিলো। কি ব্যবহার হবে? বিলো। তাহলে বিলো শব্দের অর্থ নিচে, আনকভার্ড, যেটা আনকভার্ড, খুব সূক্ষ্ম পার্থক্য। আন্ডার মানেও নিচে, বিলো মানেও নিচে। আন্ডার মানে হচ্ছে নিচে যেখানে কভার থাকবে, যেমন ছাতা এখানে একটা কভার ছিল। বিলো মানে নিচে যেখানে আনকভার, মানে কোনো কভার থাকবে না, দেখো এখানে উপরে কিছুই নাই। যেমন তলানিতে নিচু স্তরে অবস্থান বুঝালে আমরা বিলো ব্যবহার করি। যেমন ওয়াটার ইজ বিলো দ্য পন্ড, পানিটা হচ্ছে পুকুরের একেবারে তলানিতে বা নিচের স্তরে চলে গেছে। রাইট দ্য অ্যান্সার বিলো দ্য দিস লাইন, এই লাইনের নিচে তোমার উত্তরটা লেখো। তোমরা দেখো যে অনেক সময় তোমরা এই যে লেখা থাকে যে অ্যান্সার দ্য কোশ্চেন বিলো, মানে নিচের প্রশ্নগুলোর আনসার দাও, এখানে বিলো, বিলো মানে কি নিচে দিতে হবে, তোমার মার্জিনের নিচে আনসার দিতে হবে। আচ্ছা, এরপরে দেখো
মান, পরিমাণ, আদর্শ কম বুঝলে, যেমন দেখো যে their education is below quality, তাদের শিক্ষা নিম্নমানের বা নিচের মানের। তাহলে এখানে বিলো দিয়ে কিন্তু আমরা বুঝলাম, হ্যাঁ কি কি বুঝলাম, একটা বুঝলাম তলানিতে বা নিচের স্তরে অবস্থান, আর একটা বুঝলাম মানের দিক থেকে কম, পরিমাণের দিক থেকে কম, আদর্শের দিক থেকে কম থাকলে আমরা বিলো ব্যবহার করব। আন্ডার এবং বিলো এই দুটোর মানেই নিচে, তবে দুটোর মধ্যে কিন্তু কিছুটা একটা মৌলিক পার্থক্য আছে। সে মৌলিক পার্থক্যটা কি, আন্ডার মানে হচ্ছে নিচে, তবে এখানে একটা কভার থাকবে, যেমন ধরো ছাতার নিচে মেয়েটি, হ্যাঁ। বিলো মানেও নিচে, এটা আনকভার্ড। এই যে পানিটা পুকুরের নিচে নেমে গেছে, তার মানে এখানে কিন্তু কোনো কভার নাই, এই জন্য বিলো। এরপর দেখো ডাউন, ডাউন মানেও নিচে যেখানে, আর বেনিথ মানেও নিচে। দেখো নিচে ইংরেজি আমরা কি কি জানলাম, আন্ডার জানলাম, তারপরে জানলাম বিলো, আবার এখানে জানলাম হচ্ছে ডাউন, আবার জানলাম বেনিথ। তাহলে একটা হচ্ছে নিচে যেখানে ডাউন হচ্ছে গতি থাকবে, আর একটা নিচে যেখানে গতি থাকবে না, বেনিথ। যেমন তুমি দেখো উদাহরণটা খেয়াল করো যে এখানে একটা লোক পাহাড় থেকে নামতেছে, এখানে একটা গতি, আর এখানে দেখো বেনিথ। এই যে তোমার ফ্যানটা কোথায়, সিলিং এর ঠিক সাথে হচ্ছে কি বেনিথ কি। দেখো ডাউনটা খেয়াল করো, উঁচু থেকে নিচু স্তরে বোঝাতে আমরা ডাউন ব্যবহার করি। দ্য ম্যান ওয়াজ ক্লাইম্বিং ডাউন হিল, মানে পাহাড়ের নিচে নামতিছে। আপ এর বিপরীতে ডাউন বসে, আপের বিপরীতে ডাউন বসে, কিন্তু এরা সব সময় প্রিপোজিশন নয়, এরা অ্যাডভার্ব হিসেবে বসে। তোমরা খেয়াল করো, স্ট্যান্ড আপ এন্ড সিট ডাউন, তোমাদের পরীক্ষায় যদি এরকম আসে স্ট্যান্ড আপ, আমরা সব সময় জানি আপটা প্রিপোজিশন, কিন্তু আপের ব্যবহার কিন্তু ফারিয়া বলো আপটা এখানে কি, এখানে অ্যাডভার্ব মনে হচ্ছে। অ্যাডভার্ব মনে হচ্ছে। দেখো আপ এবং ডাউন আমরা সবসময় জানি না এগুলো প্রিপোজিশন। হ্যাঁ, এখন তোমাদের পরীক্ষায় যদি এই আপ এবং ডাউন আসে, তাহলে তোমরা নিশ্চিত এটাকে প্রিপোজিশন লিখবা। কিন্তু তুমি খেয়াল করে দেখো প্রিপোজিশনের পরে একটা নাউন থাকতে হয়, এখানে কি আছে, স্ট্যান্ড আপ, দেখো কোনো নাউন নাই, তাহলে এই আপটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ডাউনটাও কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। হ্যাঁ, তাহলে এই আপ এবং ডাউন এই দুটোর কিন্তু বিপরীত ধর্মী। আপ মানে উপরের দিকে যেখানে গতি থাকবে, ডাউন মানে নিচে যেখানে গতি থাকবে। আমি এখানে দেখাচ্ছি এখন ডাউন আর বেনিথ দুটোই নিচে। দেখো বেনিথ হচ্ছে তলে বা নিচে বা অধীনে বোঝাতে। তুমি খেয়াল করে দেখো এই বেনিথটা, দেখো ছাদ, এই সিলিং না, দেখো সিলিং এর ঠিক গায়ে লেগে নিচে ঝুলে আছে, এর জন্য এটা হচ্ছে বেনিথ। আর একেবারে যদি এই ছাদের উপরে থাকে বা টেবিলের উপরে থাকে, উপরেও কিন্তু স্পর্শ করা, সেটা হচ্ছে গিয়ে অন। তাহলে তোমরা দেখো দ্য ফ্যান ইজ বেনিথ দ্য সিলিং, এই ফ্যানটা সিলিং এর উপরে আছে, তাই না। আবার দেখো অন এর বিপরীত হচ্ছে বেনিথ, বেনিথটা কিসের বিপরীত, অন এর বিপরীত। যেমন উই আর লিভিং অন গ্রাউন্ড, আমরা গ্রাউন্ডের উপর বসবাস করি। গ্রাউন্ড হচ্ছে পৃথিবীর উপরিপৃষ্ঠকে গ্রাউন্ড বলা হয়। অ্যান্ড আর বারিড বেনিথ সয়েল, এবং এবং আমাদের কবর হয় মাটির নিচে, দেখছো একদম তলা নিচে। তাহলে এখানে দেখো আর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে ঈগল, দ্য ঈগল ফ্লাইস ইন দ্য স্কাই, ঈগল আকাশে উড়ছে। ইন দ্য স্কাই আকাশ একটা সীমানা, এই জন্য ইন। অ্যাবাভ দ্য সি সমুদ্রের অনেক উপরে, এই জন্য অ্যাবাভ ব্যবহৃত। দ্য ম্যান সিটস লোকটি বসে আছে, আন্ডার এ ট্রি আবার নিচে। দেখো পার্থক্যটা বোঝানোর জন্যই আমি একটা চিত্র দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। আজকের ক্লাসটাই হচ্ছে ইমেজ এন্ড মিনিং অফ প্রিপোজিশন। খেয়াল করে দেখো অন, অন হচ্ছে উপরে, এই সারফেসের ঠিক উপরে স্পর্শ করে থাকলে অন ব্যবহৃত হবে। আর বেনিথ মানে হচ্ছে নিচে, ঠিক স্পর্শ করে। দেখো অন এবং বেনিথ
এই দুটোর ভিতরে কিন্তু একটা সম্পর্ক রয়েছে, স্পর্শের সম্পর্ক। আবার দেখো ওভার, ওভার মানে উপরে, এখানে কিন্তু কোনো স্পর্শ নাই, এই যে এখান থেকে কোনো স্পর্শ নাই, গ্যাপ, পুরো গ্যাপ, এই জন্য ওভার। এই ওভার, এই ওভারে এখানে একটা দেখো, আমি একটা চিত্র দিয়ে বুঝাচ্ছি যে এখানে ওভার বলতে এমন একটা বুঝায় যে এখানে একটা তোমার ইয়ে থাকবে, শেডের মতো থাকবে। যেমন ব্রিজটা নদীর উপরে, ছাতাটা মাথার উপরে, দেখছো একটা শেডের মতো ছিল, এক্ষেত্রে আমাদের ওভার ব্যবহৃত হয়েছে। আবার দেখো আন্ডার, আন্ডার মানে হচ্ছে নিচে, এই নিচেও কিন্তু কি থাকবে, একটা শেড থাকবে, শেড ছাড়া কখনো আন্ডার হয় না। যেমন তুমি দেখবা যে গাছের নিচে, গাছের উপরে পাতাগুলো একটা শেড না, ছাতার নিচে ছাতা একটা শেড না, এজন্য আন্ডার ব্যবহৃত হয়েছে। বেনিথ মানেও নিচে, তবে এখানে কোনো শেড টেড এরকম কিছু থাকবে না, স্পর্শ বুঝাবে। অন মানে উপরে, এখানে শেড টেড কিছু থাকবে না, স্পর্শ বুঝাবে। ওভার মানে উপরে, আবার আন্ডার মানে নিচে। খেয়াল করে দেখো এখানে আমরা অ্যাভাব, অ্যাভাব মানে অনেক উপরে বুঝাচ্ছি, এখানে শেড টেড কিছু থাকবে না। যেমন আমাদের আকাশে দেখো চাঁদ, অ্যাভাব, কোনো শেড নাই। হ্যাঁ, আবার দেখো বিলো, বিলো মানে তলানিতে, এখানে কোনো শেড নাই, উপরে কোনো শেড নাই, তলানিতে নেমে মানে একেবারে বিলো। এরপরে দেখো গতি যখন বুঝাবে তখন হবে আপ, তাহলে সারফেস থেকে উপরের দিকে যখন যাব তখন গতি বুঝালে হবে আপ, আবার সারফেস থেকে নিচে গতি বুঝালে হবে ডাউন। আবার আপ এবং ডাউন, এগুলো তো আমরা বুঝলাম একটু আগে। এখন তোমরা দেখো আর একটা বিষয়, আমরা যদি এই গোলাকার এই বৃত্তটাকে একটা পৃথিবীর সাথে তুলনা করি বা একটা সার্কেলের সাথে তুলনা করি, তাহলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে, স্পর্শ করে বুঝালে অন, একটু বেশি উপরে বুঝালে ওভার, অনেক বেশি উপরে বলে অ্যাভাব। স্পর্শ করে যদি নিচে আসে তাহলে বেনিথ, স্পর্শ তার চেয়ে নিচে আসলে আন্ডার, তার চেয়ে নিচে আসলে কিন্তু বিলো। আবার যখন দেখো ইন, এই সারফেসটির মধ্যে আমরা ইন দিয়ে মধ্যে বুঝতেছি, অ্যাট দিয়েও মধ্যে বুঝতেছি, আবার ইনসাইড দিয়েও মধ্যে বুঝতেছি। এরপর দেখো এইখানে বোঝাচ্ছে কি ফ্রম, এই দেখো এখান থেকে বের হয়ে আসা, ফ্রম হতে। আবার দেখো এর দিকে যাওয়া, টু। আবার দেখো এর মধ্য থেকে ভেদ করে যাওয়া, এটা হচ্ছে ফ্রো, মধ্য থেকে ভেদ করে যাওয়া, এটা হচ্ছে ফ্রো। আবার দেখো, দেখো ভিতরে একদম প্রবেশ করা, ইনটু। আবার দেখো বের হয়ে যাওয়া, আউট অফ। আবার দেখো বাইরে থাকা, আউট। আবার দেখো এই দেখো এই সার্ফেসের ঠিক পাশ থেকে এই দাগটা আসছে, এই জন্য বাই বা বিসাইড। তাহলে দেখো এইখানেও আমরা কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা, এই 18টা কমন প্রিপোজিশন আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রয়োজন রয়েছে। এবং এই প্রয়োজনীয়তাটা তোমাদের যদি নিজেরা মনে করো তাহলেই শিখতে পারবা। যাই হোক, তোমাদেরকে আজকে আমি চেষ্টা করেছি ইমেজ এবং মিনিং এর মাধ্যমে তোমাদের প্রিপোজিশন শেখাতে।